সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ কি এবং নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে এই অধ্যায়ে আরো অনেক ধরনের টপিকস আছে, সেগুলো তোমরা একটু পড়বে, তোমরা পড়লেই সেগুলো বুঝতে পারবে। কিন্তু যে টপিকসগুলো তোমরা পড়লেও একটু বুঝতে তোমাদের সমস্যা হবে বা তোমাদের কষ্টসাধ্য হবে, আমি সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আজ আমি সেই রকম একটা টপিকস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের কৌশল। আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কোন পদক্ষেপগুলো নিতে হবে সেটা তোমাদেরকে আমি বলেছি, কিন্তু কিভাবে নিব, কোন কৌশলটা আমি অবলম্বন করলে আমার প্রতিষ্ঠানে আমি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা সুসম্পন্ন করতে হবে পারবো, সেটা কিন্তু আমার জানা খুবই প্রয়োজন। কিভাবে আমরা নিয়ন্ত্রণ গ্রহণ করি বা নিয়ন্ত্রণের কৌশলগুলো কি, সেই হিসেবে প্রথমে আমরা দেখছি বাজেটারি নিয়ন্ত্রণ। বাজেট শব্দটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। অর্থনীতি যেহেতু পড়ছো, তাহলে সেইখানে বাজেট সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পেরেছো বা জানো। তারপরে বলছি বাজেটারি নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা নিয়ন্ত্রণ যেটা পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলে। পরিকল্পনার সংখ্যাত্মক মানেটা কি? অর্থাৎ প্রতিষ্ঠান কিন্তু সর্বপ্রথম কাজ শুরু করার আগে কিন্তু পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনাটাকে আমরা যখন কোনো একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, তাকেই আমরা বলছি বাজেটারি নিয়ন্ত্রণ। অর্থাৎ তুমি দেখবে যে আমাদের দেশে প্রতি বছর বাজেট ঘোষণা করা হয়, অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। অর্থাৎ আমাদের দেশে যে এই পরিমাণ অর্থ দিয়ে কোনটা কোন খাতে, শিক্ষা খাত, আর্থিক খাত, এরকম প্রতিষ্ঠানও এরকম বিভিন্ন খাত আছে, দেশেও বিভিন্ন খাত আছে, সেই খাতে কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হবে, সেইটার সংখ্যা দ্বারা প্রকাশ করছে। প্রতিষ্ঠানও সেইরূপ তোমার বিভিন্ন শাখা, বিভাগ, উপবিভাগ, এই সকল বিষয়গুলি আছে। সেইখানে কত টাকা কোন শাখায়, সেইখান থেকে কত আয় হলো, এই সব কিছু আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। প্রতিষ্ঠানে আয় কত হলো, ব্যয় কত হলো, কত টাকা আমরা সেখানে বিনিয়োগ করব, সেটাই আমরা বলছি কি বাজেটারি নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বলছি বাজেট। বোঝাতে পেরেছি আমি? এরপরে দেখো ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত সহজ এবং খুব কার্যকরী একটা পদক্ষেপ। ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে বা পরিচালকগণ সশরীরে গিয়ে নিম্ন স্তরে বা অধীনস্থদের কাছে খোঁজ খবর, তাদের সমস্যা, তাদের কাজের সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করে। এতে অনেক বড় ধরনের এফেক্ট কিন্তু প্রতিষ্ঠানের উপরে পড়ে। এই ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের তারা যে সশরীরে যে তাদের কাজের সাথে সরাসরি যে একটা যোগাযোগ হচ্ছে, সেইখান থেকে তারা প্রত্যক্ষভাবে যে সমস্যাগুলো অনুধাবন করতে পারছে, সেগুলো কিন্তু উচ্চ স্তরে খুব সহজে তারা পৌঁছে দিতে পারবে এবং উচ্চ স্তরে গিয়ে সেই সমস্যার সমাধানগুলো খুব সহজেই বা ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করে সেগুলো সমাধান খুব সহজে নেওয়া যাবে। সেই জন্য ব্যক্তিগত পর্যবেক্ষণ একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। তারপর আমরা দেখছি সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণটা নিয়ে আমি তোমাদের গত ক্লাসেও কিছুটা হলেও বুঝাতে পেরেছি মনে হচ্ছে। সেটা হচ্ছে যে পদ্ধতিতে একটি কাজের আদর্শ মানের সাথে তুলনা করে তার ত্রুটি বিচ্যুতির পরিমাপ নির্ণয় করা হয়, তাকে আমরা বলছি যে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে, মনে করি একটা শ্রমিকের আদর্শ মান হচ্ছে, বা একজন শ্রমিকের কাজ করার ক্ষমতা আমরা ধরে নিয়েছি 500 একক। এখন সেটাকে আমরা বলছি আদর্শ মান। এই আদর্শ মান, এখন সেই শ্রমিকটা এক সপ্তাহ পরে দেখা গেল 450 একক উৎপাদন করতে সক্ষম হয়েছে, সেটিকে আমরা বলছি কি
তার কাজ করার ক্ষমতা, এর সাথে আমরা আদর্শ মানের সাথে কাজ করার ক্ষমতার ত্রুটি বিচ্যুতিগুলো পরিমাপ করব। সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা আবার সংখ্যার মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ যে আদর্শ মান আমি যে 500 নির্ধারণ করেছি, কর্মী যে 450 একক উৎপাদন করেছে আর যে 50 একক সে উৎপাদন করতে পারেনি, সেটাকে আমরা সংখ্যায় দেখাচ্ছি। সেটাকে আমরা বলছি সংখ্যাত্মক উপাত্ত। এছাড়াও আমরা আরো পাবো হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। অভ্যন্তরীণ নিরীক্ষাও একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ বা কৌশল। এটির মাধ্যমে প্রতিষ্ঠানের ত্রুটি বিচ্যুতি পর্যবেক্ষণ এগুলো খুব সহজেই করা যায়, সহজেই সম্ভব এবং খুব দ্রুততার সাথে সেগুলো সমাধান করাও সম্ভব হয়। আয় ব্যয় হিসাব, একটা নির্দিষ্ট সময়ের পরে প্রতিষ্ঠানে কত আয় হলো, কত ক্ষতি হলো, সেইগুলো নির্ণয় করা হয়। এবং যদি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা মুনাফার অর্জনে সুসম্পন্ন হয়, তাহলে পরবর্তী পর্যায়ে আরো বড় ধরনের পরিকল্পনা করা হয়। যদি সেই পরিমাণ পর্যায়ে প্রতিষ্ঠান পৌঁছাতে না পারে, তাহলে কি কারণে পৌঁছাতে পারলো না বা কি কারণে ক্ষতি হলো, সেগুলো নির্ণয় করা হয়। তারপরে আমরা বলছি বিশেষ প্রতিবেদন। বিশেষ প্রতিবেদন নির্ণয় অনেক সময় প্রতিষ্ঠানের একটা বড় ধরনের কৌশল হয়। সেটি হচ্ছে নিয়ন্ত্রণের একটি বড় কৌশল হয়। সেটি হচ্ছে যে এটির মাধ্যমে প্রতিবেদন করা হয়। প্রতিবেদনটা তৈরি করার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকেই একজন বিশেষ কোনো কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। সেই প্রতিষ্ঠানের সকল কাজগুলোর একটা বিশেষ প্রতিবেদন তৈরি করে সেটি উচ্চ স্তরে প্রদর্শন করে। উচ্চ স্তর সেখান থেকে কারণগুলো খুঁজে বের করে তার ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করার চেষ্টা করে। এইভাবেও আমরা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণের আরো অনেকগুলো ধাপ আছে, সেগুলো আমি তোমাদেরকে পরের ক্লাসে আবার বুঝিয়ে দিব। আমার মনে হয় আজকে আমি যে 6টা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেছি, এগুলো তোমরা আবার একটু ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে, বুঝতে তোমাদের সহজ হবে। আমি বলে রাখি যে এই অধ্যায় থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু নিয়ন্ত্রণের কৌশল। কারণ প্রতি বছরই দেখা যায় নিয়ন্ত্রণ থেকে কোনো না কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে এবং সাধারণত এই কৌশল থেকেই কিন্তু আসে। সুতরাং আমি তোমাদেরকে যে 6টা কৌশলের কথা এখন পড়িয়েছি, সেগুলো তোমরা একটু ভালো করে বাসায় তোমাদের পাঠ্য বইয়ের সাথে আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখবে, তাহলে তোমরা আরো অনেক ভালো করে বুঝতে পারবে এবং অবশ্যই বহু নির্বাচনের উপরে জোর দিবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।